আসসালামু আলাইকুম। পাপেল এডুকেশন শিক্ষা ব্যুরোর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 নিয়ে আলোচনা করব। ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশ। এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, একদম সম্পূর্ণটা আলোচনা করার চেষ্টা করব। আজকের এই ক্লাসটি আপনি যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার আংশিক ভগ্নাংশ থেকে আর কোনো সমস্যা হবে না। এরকম ভাবে আমরা ম্যাথমেটিক্স 2 এর উপরে টোটাল 15টা ভিডিও লেকচার তৈরি করতে চাই, যাতে একটা শিক্ষার্থী যদি এই 15টা লেকচার দেখে তাহলে তার টোটাল ম্যাথমেটিক্স 2 বইটা কভার হয়ে যাবে। আপনাদের সেকেন্ড সেমিস্টারের মধ্যে ম্যাথমেটিক্স 2টা যেহেতু অনেকটা হার্ড, সেই জন্য এই ম্যাথমেটিক্স 2টাকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা ম্যাথমেটিক্স 2 এর উপরে 15টা লেকচার রেডি করেছি, যাতে আপনারা খুব সহজে যদি মাত্র 15টা লেকচার দেখেন তাহলে ইনশাল্লাহ ম্যাথমেটিক্স 2 এর উপরে আর কোনো প্রবলেম থাকবে না। একই সাথে বেসিক এবং সুপার সাজেশন, যে প্রশ্নগুলো আসার মতো সকল কিছু সমাধান হয়ে যাবে এই 15টা ক্লাসেই। এবং এই ক্লাসগুলো পেতে চাইলে আপনি অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের অনলাইন প্রোগ্রামে, অথবা ভিজিট করতে পারেন আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইট, অথবা মোবাইল অ্যাপস, অথবা যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলছিলাম, আমাদের আংশিক ভগ্নাংশ, সেটা নিয়ে একটা আলোচনা করি। তো চলেন আমরা আংশিক ভগ্নাংশ কি সেটা একটু জেনে আসি প্রথমত। তো স্যার, আমরা আংশিক ভগ্নাংশ বলতে কি বুঝি? আংশিক কথাটা আসলে কিভাবে আসছে? আংশিক মানে তো আমরা বুঝি যে অংশ, পার্ট, তাই না? আংশিক মানে কি স্যার? অংশ, পার্ট, তাই তো? আচ্ছা, এখন আমরা যেটা সংজ্ঞার দিকে তাকাই, দেখেন, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, তবে ওই শেষোক্ত যে ভগ্নাংশগুলো আছে তাদের প্রত্যেকটিকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। আমি একটু আপনাদেরকে উদাহরণটা দিতে চাই, একটু খেয়াল করেন স্যার। আমি একটু উদাহরণটা দিব আপনাদেরকে। মনে করেন সাপোজ আমি এখানে লিখলাম যে 3/5। তাহলে স্যার এই ভগ্নাংশটাকে দেখেন আমরা ভেঙে কয়েকটা পার্টে লিখতে পারি। যেমন আমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারি যে 2/5 প্লাস 1/5। আপনি এই ভগ্নাংশটাকে যদি লসাগু করেন, লসাগু করলে অনায়াস আপনি দেখেন 5 হবে আমাদের এখানে লসাগু, দ্যাট মিনস 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু কিন্তু 3/5 হয়। তার মানে এই যে একটা ভগ্নাংশকে আমরা দুইটা ভগ্নাংশের যোগফল রূপে লিখলাম, দ্যাট মিনস এই ভগ্নাংশগুলাই, এই প্রত্যেকটা ভগ্নাংশই হচ্ছে এই মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। একদম সহজ, মানে একটা ভগ্নাংশকে আপনি যত ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভাগ করতে পারেন বা যত অংশে বিভক্ত করতে পারেন, সেই প্রত্যেকটা ক্ষুদ্র যে ভগ্নাংশ আছে তাদেরকে আমরা আংশিক ভগ্নাংশ বলি। তো আশা করি স্যার আপনার আংশিক ভগ্নাংশ টোটাল ক্লিয়ার হয়ে গেছে। এটা কি বলতে কি বুঝি, এই সংজ্ঞাটা কিন্তু আমাদের পরীক্ষা আসে যে আপনি আংশিক ভগ্নাংশ বলতে কি বোঝেন। আশা করি সেটা এখন আপনি আনসার করতে পারবেন। সো চলেন এরপর আমরা পরবর্তী কিছু সংজ্ঞা দেখি, যে সংজ্ঞাগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে। তো এইগুলো আমরা খুবই ছোট একটা বিষয়, বা এটা খুবই সহজ একটা বিষয় যেটা আমরা জানি সকলেই। যেমন বীজগণিতীয় প্রকৃতি ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ। তারপরে হচ্ছে স্যার বীজগণিত অপকৃত ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? এইগুলা স্যার একদম সহজ, আপনি তো জানেনই। আপনি যখন ভগ্নাংশ পড়ছেন ক্লাস 4-5-এ, তখন প্রকৃত ভগ্নাংশ কোনটা, অপকৃত কোনটা, এটা আমরা ভগ্নাংশের সংখ্যার যখন ভগ্নাংশ পড়তাম তখন কিন্তু খুব ইজিলি জানতাম। বাট এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে। দেখেন, যদি লব হর অপেক্ষা নিম্নমাত্রার হয়, এই কথা একটু মাথায় রাখবেন। বীজগণিতীয় প্রকৃত ভগ্নাংশ আসলে কাকে বলে? যখন লবটা হর অপেক্ষা কি হবে, নিম্নমাত্রার হবে, তার মাত্রাটা কম হবে। আমি একটু বোঝাচ্ছি আপনাদেরকে। সাপোজ মনে করেন আমি এরকম লিখলাম, উপরে একটা ভগ্নাংশ লিখলাম এক্স প্লাস 1, নিচে একটা ভগ্নাংশ লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আপনি দেখেন নিচে যে বীজগণিতীয় রাশিটা আছে, এই রাশির মুখ্যপদ হচ্ছে এটা, এবং এই মুখ্যপদের মধ্যে তার যে পাওয়ার, এই সর্বোচ্চ পাওয়ারটা 2। দ্যাট মিনস এই রাশির মাত্রাটা হচ্ছে কত স্যার? 2। নিচে যে আমাদের রাশিটা আছে এটার মাত্রাটা হচ্ছে 2, এবং উপরে যে রাশিটা আছে তার মাত্রা, অর্থাৎ এটা মুখ্যপদ, কারণ এই এক্স এর মধ্যেই পাওয়ারটা সবচেয়ে বেশি, দ্যাট মিনস এটা হচ্ছে মুখ্যপদ, এবং এই মুখ্যপদের পাওয়ারটা হচ্ছে 1। দ্যাট মিনস এই রাশির মাত্রাটা হচ্ছে কত স্যার? 1। তাহলে দেখেন লবে যে বীজগাণিতিক রাশিটা আছে তার মাত্রাটা ছোট, আর হরে যে বীজগাণিতিক রাশিটা আছে তার মাত্রাটা স্যার বড়। যদি এই রকম হয় তাহলে স্যার সেটা কি? প্রকৃত ভগ্নাংশ।
মানে লবের মাত্রাটা ছোট হবে, হরের মাত্রাটা বড় হবে। দ্যাট মিনস এটি হচ্ছে স্যার আপনার প্রকৃত। এখন স্যার অপ্রকৃত, ঠিক এটার বিপরীত কাহিনীটা স্যার। অর্থাৎ যদি কোনো ভগ্নাংশের ক্ষেত্রে লবের মাত্রাটা বড় হয় এবং হরের মাত্রাটা যদি কি হয় স্যার ছোট হয়, একটু এক্সাম্পল দিই। সাপোজ মনে করেন আপনি এরকম একটা ভগ্নাংশ লিখলেন যে এক্স কিউব প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। আপনি এই ভগ্নাংশটার দিকে একটু তাকান। এখানে লবে মুখ্য পদের পাওয়ার হচ্ছে 3, দ্যাট মিনস উপরের রাশিটার মাত্রা কিন্তু স্যার 3, এবং হরে যে রাশিটা আমার আছে এটার মাত্রাটা কিন্তু স্যার 2। তাহলে ওই লবের মাত্রা বেশি এবং হরের মাত্রাটা স্যার কম। তো এই ধরনের যদি কোনো ভগ্নাংশ থাকে স্যার, ওই ভগ্নাংশটাকে আমরা বলি বীজগণিতীয় অপ্রকৃত ভগ্নাংশ। আপনি যদি আংশিক ভগ্নাংশ একদম সম্পূর্ণভাবে বেসিক সহকারে পারতে চান, তাহলে অবশ্যই আপনার এই বীজগণিতীয় প্রকৃত এবং অপ্রকৃত এটা সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া থাকা দরকার, না হলে কিন্তু পসিবল না। তারপরে স্যার আমরা আরেকটা সংজ্ঞা দেখব যে মূলত বীজগণিতীয় যে ভগ্নাংশ এইটা আমরা আসলে কাকে বলি। ঠিক আছে, দুইটা ফাংশন, একটা হচ্ছে এফ অফ এক্স আর একটা হচ্ছে ফাই অফ এক্স। এই যে দুইটা ফাংশন বিশিষ্ট যদি ভগ্নাংশ থাকে, ঠিক আছে, মানে লবে একটা ফাংশন হরে একটা ফাংশন, এই ধরনের যে কোনো রাশিকে মূলত বীজগণিতীয় ভগ্নাংশ বলে। লবে যদি একটা ফাংশন থাকে, একটা চলকের ফাংশন, হরে একটা চলকের ফাংশন থাকে একই চলকের, তাহলে সেটি হচ্ছে কি স্যার আমাদের মূলত বীজগণিতীয় ভগ্নাংশ আমরা বলি। এখন আসেন স্যার আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। আমরা আংশিক ভগ্নাংশ যদি স্যার শিখতে চাই, আমাদের কিছু নিয়ম দরকার আংশিক ভগ্নাংশের জন্য। এখানে দেখেন আমরা টোটাল 7টা নিয়ম এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি 7টা নিয়ম মনে রাখতে পারেন এবং প্রতিটা অঙ্কের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলেই স্যার আপনি আংশিক ভগ্নাংশে বস হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? দেখেন নিয়মগুলা কি, আমি একদম বেসিক সহকারে আলোচনা করার চেষ্টা করি। একটা ভগ্নাংশ দেখেন নিয়মটা কি, এখানে আমি প্রত্যেকটা নিয়ম আলাদা করে লিখে দিয়েছি। যদি আপনার এরকম থাকে যে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, আপনার লবে কি আছে না আছে সেটা পরে আপনি কোথার দিকে তাকাবেন, হরে তাকাবেন। এবং হরে যদি এরকম কিছু উৎপাদক থাকে যেমন এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এরকম যদি থাকে, একঘাত বিশিষ্ট রাশি থাকে, তাহলে আপনি সেটাকে আংশিক ভগ্নাংশ রূপে যদি লিখতে বলে তাহলে আপনি এভাবে লিখবেন, এ বাই এক্স মাইনাস 1 প্লাস ভি বাই এক্স মাইনাস 2। কথা ক্লিয়ার? আপনার চেষ্টা থাকবে হরে সবসময় চলকের পাওয়ার 1 রাখতে হবে, একের বেশি স্যার রাখা যাবে না, একের বেশি কোনোভাবেই রাখা যাবে না। তো এই জন্যই আমার এখানে যদি কয়টা হর আছে দেখেন এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এরকম একঘাত বিশিষ্ট কয়টা রাশি আছে, এখানে দুইটা আছে, সেই জন্য আমি কি লিখছি স্যার, এই দেখেন এক্স মাইনাস 1 তারপর আরেকটা হর লিখছি এক্স মাইনাস 2। বাট এখন বিষয়টা হচ্ছে আমি যখন ভাঙবো একটা ভগ্নাংশকে, আমি যখন একটা ভগ্নাংশকে ভেঙে ফেলবো, যেমন ধরেন এখানে উপরে কিন্তু এক্স কি ছিল 5x - 7 ছিল, এখন এখানে এর মান কত হইলে বা বির মান কত হইলে এখানে যদি আমি লসাগু করি, তাহলে আলটিমেটলি কিন্তু ঘুরে ঘুরে আমার এই ভগ্নাংশটা আনতে হবে। এখন আমি এখানে কত বসাবো বা এখানে কত বসাবো, ভগ্নাংশ তো আমার চেঞ্জ করা যাবে না, আপনি কিন্তু ভগ্নাংশকে চেঞ্জ করতে পারবেন না, তার ভ্যালুটা কিন্তু সেমই আসতে হবে। হয়তো একটু তাকে অন্যরূপে আপনি সাজায় লিখতে পারবেন, ঠিক আছে। তাহলে এখন আমি এর মান কত বসাইলে বির মান কত বসাইলে এবং তাদেরকে যদি আমি লসাগু করি, লসাগু করার পরে এটা আসতে হবে। সো আমি তো মানটা জানি না, এর মান তো জানি না, বির মান জানি না, সুতরাং এখানে এটাকে আমরা কি জানি অজ্ঞাত রাশি হিসাবে এ ব্যবহার করছি এবং বি ব্যবহার করছি। এরকম আরো যদি আসতো, মনে করেন এখানে 3টা যদি থাকতো, কয়টা থাকতো স্যার, 3টা যদি থাকতো, যেমন দেখেন এখানে 3টা ছিল এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, দেখেন আমি যে 3টাকে আলাদা আলাদা করে লিখছি এবং এখানে অজ্ঞাত রাশি হিসাবে এ বি সি, এগুলো কিন্তু স্যার ধ্রুবক পদ, এদের মান কিন্তু আসবে আমাদের, ঠিক আছে। আচ্ছা 3টা থাকলে সি বাই ওই হরটা লিখতেন, 4টা থাকলে ওইভাবে একই সেম প্রসেস। দেন আসি স্যার এখানে সরাসরি আমাদের হরকে একঘাত বিশিষ্ট এরকম ভাবে দেওয়া ছিল, কিন্তু স্যার এই 2 নম্বরের হরটা দেখেন, আমরা 1 নম্বর আশা করি বুঝতে পারছি, এখন আমরা 2 নম্বরটা দেখি। দেখেন 2 নম্বরে কিন্তু স্যার এটা আমাদের নাই, 2 নম্বরে কিন্তু স্যার এটা আমাদের নাই। যেহেতু নাই, কি করতে হবে স্যার, তখন আপনার কাজ হচ্ছে যদি এখানে মিডল ফ্যাক্টর অথবা কোনো সূত্র অ্যাপ্লাই করা যায়, দেখেন এখানে যেমন এটাকে মিডল ফ্যাক্টর করে তাকে উৎপাদক করা যাচ্ছে, উৎপাদক করে আপনি কিন্তু তার উৎপাদকগুলা বের করে ফেলছেন। x² - 5x + 6
এটাকে উৎপাদক করলে এটা আমরা জানি যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু চলে আসে। আপনি তো মিডল ফ্যাক্টর করতেই পারেন, করবেন, দেখবেন এরকম ভাবে লেখা যায়। তারপরে প্রথম থেকে এখানে এক্স কমন নেবেন, দ্বিতীয় থেকে টু কমন নিলে আপনি এই দুইটা উৎপাদক পেয়ে যাবেন, এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি। আচ্ছা স্যার, এই যে আপনি পাইলেন, এরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখানে যাই থাকুক সেটাকে যদি মিডল ফ্যাক্টর করা যায় বা কোনো সূত্রে অ্যাপ্লাই করা যায় আপনি করবেন। করার পরে সেটাকে এরকম একটা ফরম্যাটে নিয়ে আসবেন, তারপর সেটাকে আপনি আংশিক ভগ্নাংশ রূপে লিখবেন। দেখেন তারপর আমি কিন্তু সেম ফর্মুলাটা ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা, তারপর এটাকে আমি বেগে কি লিখবো, আমার লবে কি আছে এটা চিন্তার মুখ্য বিষয় না, আমি হরগুলোকে আলাদা আলাদা করে লিখবো। যেমন এক্স মাইনাস থ্রি আছে, আমি এই যে এক্স মাইনাস থ্রি লিখলাম, আবার এক্স মাইনাস টু ছিল, এই যে স্যার আমি এক্স মাইনাস টু লিখলাম এখানে, ঠিক আছে। আচ্ছা দেন দেখেন তারপর আমি কি করব, উপরে এ বি আরো দুই থাকতো, সি আরো থাকলে আমি কি লিখতাম, ডি লিখতাম। এইভাবে স্যার আমার কাজ করতে হবে। তারপরে স্যার এইটা দেখি আমরা একটু, কোনটা, হ্যাঁ যেটা এটা ধরেন আমাদের কয় নাম্বার, 2 নাম্বার গেল। এখন আমরা একটা 3 নাম্বারের দিকে তাকাই স্যার। দেখেন এখানে আছে 4x² - 1, 4x² - 1, এইটার দিকে তো তাকান স্যার। আগে কিন্তু মিডল ফ্যাক্টর করে আমি কিন্তু এরকম উৎপাদক বের করে ফেলছিলাম। এখন এখানে কিন্তু স্যার সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করা যাচ্ছে। আপনি 4x² কে 2x 2x - 1, আপনি যদি 4x² কে এখানে যদি আপনি কি করেন, এই 4x² কে 2x দিয়ে হোল স্কয়ার দিতে পারেন, তারপরে যে 1 কে একটা স্কয়ার করেন, তাহলে a² - b² এর ফর্মুলা অ্যাপ্লাই হয়। সেখান থেকে আপনার চলে আসে কি 2x + 1 * 2x - 1। তো তারপরে আপনি সিমিলার নিয়ম হরগুলাকে খালি আলাদা আলাদা যোগ আকারে লিখবেন, তার উপরে খালি কি আনবেন, a b c d যাই আসে, ঠিক আছে। দেন এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন 4 নাম্বারটা একটু আমাদের বুঝতে হবে স্যার, একটু বুঝতে হবে। আপনি দেখেন এখানে x - 1 এটার উপরে কি আছে স্যার, হোল স্কয়ার আছে। এটা হচ্ছে আমার চিন্তার বিষয়, যখন কোনো কিছুর উপরে এরকম হোল স্কয়ার থাকবে তখন সেটার পুনরাবৃত্তি হবে, অর্থাৎ সেটা আপনাকে দুইবার লিখতে হবে স্যার। কয়বার লিখতে হবে, দুইবার। তো এই কারণে দেখেন এটার উপরে x - 1 হোল স্কয়ার থাকায় আমরা এই x - 1 কে কয়বার লিখছি, দুইবার। এখানে আমরা দেখেন প্রথমবার লিখছি x - 1, তারপরে আবার লিখছি x - 1 হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, যদি আমার কিউব থাকতো আমি 3বার লিখতাম, যদি হোল কিউব থাকতো আমি 3বার লিখতাম, যদি হোল টু দি পাওয়ার 4 থাকতো আমি 4বার লিখতাম। কেন স্যার, আমি একটু ব্যাখ্যাটা করি। দেখেন প্রথম ভগ্নাংশের মনে করেন হরে আছে x - 1, তারপরেরটা হরে আছে x - 1 হোল স্কয়ার। আপনি যদি স্যার এই দুইটার মধ্যে লসাগু করেন, আপনি লসাগু কি লিখবেন বলেন তো? এই x - 1 এবং x - 1 হোল স্কয়ার, এই দুইটার লসাগু কিন্তু হবে x - 1 হোল স্কয়ার। এই কারণে আমরা এটাকে ভেঙে কয়টা লিখবো স্যার, এই যে এরকম দুইটা আমরা লিখবো। যদি স্যার আমাদের এখানে কিউব থাকতো আমরা 3বার লিখতাম, ঠিক আছে। প্রথমটা লিখতাম x - 1, তারপরটা x - 1 হোল স্কয়ার, তারপরটা লিখতাম আমরা x - 1 হোল কিউব। তারপর উপরে জাস্ট খালি স্যার আমাদের যে a b c d এগুলো আমরা স্যার নিয়ে আসতাম। কথা বুঝতে পারছেন? এই তো বিষয়। আচ্ছা, আমাদের মুখ্য বিষয় অর্থাৎ আমাদের বুঝতে হবে এই জায়গাটা থেকে। দেখেন স্যার, এই যে আমরা 5 নাম্বারটা নিয়ে একটু আলোচনা, আগে 4x² - 1 এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করে এখানে 2x + 1 এ কনভার্ট করছি। দেখেন এই 2x + 1 কিংবা 2x - 1 এইগুলোর মধ্যে চলকের পাওয়ার কিন্তু 1 আছে। আমি 1 রাখার চেষ্টা করছি, মানে কি এটা সবচেয়ে ছোট ভাবে আপনাকে ভাঙতে হবে, যত ক্ষুদ্র করে ভাঙা যায়, অর্থাৎ চলকে যাতে চলকের পাওয়ারটা হরে চলকের পাওয়ারটা যাতে অলওয়েজ 1 থাকে, 1 এর চাইতে যাতে মানে বড় না হয়, কারণ আপনি ক্ষুদ্রতম ভাগে ভাঙতেছেন। সো সিমিলারলি এইখানে একটু খেয়াল করেন, আপনি 4x² + 1 স্যার এখানে কি সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে, যাচ্ছে না স্যার। এই ক্ষেত্রে আপনি কি করবেন, আগে তো আমরা মিডল ফ্যাক্টর কোন একটা দ্বিঘাত রাশি দেওয়া থাকলে, দ্বিঘাত বীজগাণিতিক রাশি দেওয়া থাকলে আমরা কি করতাম স্যার, সেইটাকে আমরা স্যার একটা সূত্রের আওতায় নয়তো মিডল ফ্যাক্টর এইভাবে ভেঙে আমরা একঘাত চলকে বা তার উৎপাদক বের করে ফেলতাম, তারপর আমরা স্যার আলাদা আলাদা করে সাজিয়ে লিখে ফেলতাম। কিন্তু এই ক্ষেত্রে স্যার কিছুই করা যাচ্ছে না। উপায়টা কি স্যার আমাদের, বলেন উপায়টা কি? তো সেই ক্ষেত্রে স্যার আমাদের উপায়টা হচ্ছে, যখনই হরে এরকম একটা আমাদের দ্বিঘাত সমীকরণ আসবে, যেটাকে আমরা দ্বিঘাত রাশি আসবে, যেটাকে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না, ভাঙতে পারতেছি না, তখনই স্যার ওইটাকে ওইভাবেই লিখে দিবেন। যেমন এখানে
4x² + 1 ছিল, আমি দেখেন 4x² + 1 ছিল। যেহেতু আমি কিছু করি নাই, এখন এখানে একটা কাজ করতে হবে। উপরে স্যার একঘাত বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি আপনি নিয়ে আসবেন। কথা বুঝতে পারছেন? একঘাত বিশিষ্ট। তাহলে এখানে আমি একটু কনসেপ্টটা এইভাবে বোঝানোর চেষ্টা করি। সাপোজ মনে করেন নিচে আছে x², নিচে x², এখন উপরে যদি স্যার আমি একটা x দিয়া দিই, আপনি দেখেন তো এটা কেটে দিলে, এটা যদি আমি কেটে দিই, উপরে একটা x আর নিচে x² ছিল, এখন আমি যদি কেটে দিই তাহলে কিন্তু নিচে স্যার শুধু x থাকে, মানে শুধু চলকের পাওয়ার 1 থাকে। এই কারণে আপনি কি করবেন, একঘাত বিশিষ্ট একটা রাশি ইউজ করবেন। স্যার এখন একঘাত বিশিষ্ট কিভাবে আমরা বুঝবো? দেখেন দ্বিঘাত মানে হচ্ছে, দ্বিঘাত সমীকরণটা কেমন হয়, ax² + bx + c এরকম হয়। বাট আমি যদি একঘাত বলি তাহলে কি হবে, শুধুমাত্র এই যে bx + c, অর্থাৎ চলকের সাথে একটা সহগ আর একটা ধ্রুবক পদ, এটি হয়ে গেল স্যার একঘাত। সেই কারণে আমরা কিন্তু লিখছি x + b, তারপরে বাকি যেটা আছে এটা তো একঘাতই আছে, সো এটাকে শুধু হবে c/x + 1, c/x + 1। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আরেকটা আলোচনায়, একটু আলোচনা করি 6 নম্বর নিয়মটা নিয়ে। এখানে কি আছে স্যার, x⁴ ডিভাইডেড বাই x³ + 1। স্যার আপনি এতক্ষণ যে ভগ্নাংশগুলো পড়ছেন এই 5 পর্যন্ত, সকল ভগ্নাংশের দিকে স্যার একটু তাকান, আপনি একটু তাকান, তাইলে বুঝতে পারবেন। সকল ভগ্নাংশের দিকে স্যার একটু তাকায় দেখেন, এইখানে নিচে হরে যদি আপনি গুণ করেন তাহলে অবশ্যই হরে যেহেতু দুইটা x গুণাকারে আছে, তার মানে x² হয়ে যাবে। তো হরের যে মাত্রাটা বা মুখ্যপদের পাওয়ারটা এটা কিন্তু 2 আছে, আর লবে আছে স্যার 1, তাহলে 1/2 এটা বলা যায় এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আপনি এটার দিকে তাকান, হরে পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 2 আর লবে আছে 1, তার মানে 1/2, সো 1/2 মানে এটাও প্রকৃত। এটাও দেখেন 1/2 আছে, দ্যাট মিন্স এটাও স্যার কি বলা যায়, এটাও প্রকৃত। এখানে আছে স্যার কত, এখানে ধরেন 2 আর এখানে 1, অর্থাৎ 3 আর উপর 1 আছে, দ্যাট মিন্স এটাও কিন্তু স্যার 1/3, এটাও হচ্ছে প্রকৃত। আর এটাও সিমিলারলি এখানে 1/3 বলা যায়, সো 1/3 মানে এটাও কিন্তু স্যার প্রকৃত। কিন্তু এই যে 6 নাম্বার যে নিয়মটার মধ্যে আমরা আসছি, অথবা 7 নাম্বার নিয়মটার মধ্যে যেটা আসছি, এই দুইটা কিন্তু স্যার একটু ডিফারেন্স, সিমিলার না। এটাকে আপনি প্রকৃত বলতে পারবেন না। দেখেন এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, এটা কিন্তু প্রকৃত না। কিভাবে স্যার, এখানে দেখেন উপরে লবে পাওয়ারটা আছে 4, মানে মাত্রা, লবে মাত্রা হচ্ছে 4 আর হরে কিন্তু 3, তাহলে 4/3 এটা কি প্রকৃত হইলো স্যার বলেন? না, এটা হচ্ছে অপ্রকৃত। যখন অপ্রকৃত হবে তখন আমরা কি করব, আরেকটা নিয়ম শিখতে হবে, যখন ও লব এবং হরের মাত্রা সিমিলার, সমান হয়ে যাবে, একই হয়ে যাবে। দেখেন উপরে মাত্রাটা হচ্ছে 3, নিচেও দেখেন x, তিনটা x গুণ করলে x³ মানে এখানেও 3 আসবে। দ্যাট মিন্স লব আর হরে যখন সমান হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, তখন কি করব, এই দুইটা নিয়ম আমাদের জানা উচিত। পরীক্ষার মধ্যে বেশি আসে স্যার, বেশি আসে এই যে এই নিয়মটা, এই নিয়মের ম্যাথ আমাদের পরীক্ষায় বেশি আসে, এবং নয়তোবা এই নিয়মের ম্যাথ আমাদের পরীক্ষায় বেশি আসে। সেই দুইটা নিয়ম আমাদের আয়ত্ত করতে হবে। খেয়াল করেন ভালো করে কিভাবে আমরা এখন ভাঙবো এগুলো। যখনই অপকৃত ভগ্নাংশ আসবে, ভালো করে মাথায় রাখবেন, যখনই আপনার কি আসবে, অপকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ আসলেই আপনি যে কাজটা করবেন স্যার, একটা এক্সট্রা একঘাত বীজগাণিতিক রাশি বসাই দিবেন, x + b বা bx + c অথবা cx + d এরকম বসাই দিবেন। তারপরে হরের দিকে তাকাবেন, আগে একটু এটা লিখে দিবেন। প্রথম কাজ হচ্ছে এটা লেখা, প্রথম কাজটাই অপকৃত থাকলেই এরকম একটা একঘাত সমীকরণ লিখে দিবেন, বীজগাণিতিক রাশি। তারপরে কি আছে স্যার, x³ + 1, এইখানে স্যার তো একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, a³ + b³। a³ + b³ এর সূত্রটা কি, a + b * a² - ab + b², অর্থাৎ এখানে কি হবে স্যার আমাদের x + 1 * x² - x + 1 এরকম হবে। তখন এখানে কয়টা হর আছে স্যার, দুইটা হর আছে স্যার, এই যে একটা হর আমি লিখছি আর এই যে আরেকটা হর লিখছি, লিখলাম। এখন এটা তো একঘাতে আছে, সেজন্য c/x + 1, বাট এইটা তো দ্বিঘাত, সেজন্য স্যার আমরা কি লিখছি, উপরে দেখেন dx + a লিখছি। এই যে তখন আমাদের এই নিয়মটা কিন্তু ফলো করা লাগছে, যে দ্বিঘাত থাকলে উপরে একঘাত নিয়ে আসতে হয়, এই যে আমরা একঘাত নিয়ে আসছি। তারপরে স্যার যখন সিমিলার থাকবে, যখন কি থাকবে স্যার, সিমিলার সমান থাকবে, উপর নিচে সমান, তখন লবে যে চলকের সহগটা থাকবে, সেই সহগটা আপনি সরাসরি এখানে লিখতে পারেন। অথবা স্যার, অথবা সহগের পরিবর্তে আপনি চাইলে এখানে যে কোনো একটা a b c যে কোনো একটা চলক এখানে আনতে পারেন। তারপরে স্যার, তারপরে থেকে b/x - 1 আছে,
তারপরে কি আছে স্যার, x মাইনাস 2 আছে স্যার আমাদের এখানে, তারপর আছে স্যার x মাইনাস 3। সো এখানে আমরা লিখবো c বাই x মাইনাস 2 d বাই x মাইনাস 3। এই যে স্যার এটার ভাঙন হয়ে গেল আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ। তো আপনি যদি স্যার এই নিয়মটা, এইখানে আমরা যতগুলা নিয়ম দেখলাম, এই নিয়মগুলা স্যার আপনার যদি মাথায় থাকে, আংশিক ভগ্নাংশতে আপনি কখনোই আটকাবেন না। একটু কষ্ট হইলেও স্যার যদি মুখস্থও করা লাগে, আপনি দয়া করে এটা মুখস্থ করে নেবেন। যদি মুখস্থ করা লাগে, বুঝতে পারছেন কথা, আপনি মুখস্থ যদি করা লাগে করে নেবেন, কোনো সমস্যা নেই। তাহলে কিন্তু আপনি আংশিক ভগ্নাংশ ফুলফিল ভাবে পারবেন। এখন আমরা এই আংশিক ভগ্নাংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসে, কিংবা রচনামূলক আসে, কিংবা অতি সংক্ষিপ্ত আসে। তো কয়েকটা সংক্ষিপ্ত দেখবো, অতি সংক্ষিপ্ত দেখবো, রচনামূলক দেখবো আমরা, ঠিক আছে। তবে আংশিক ভগ্নাংশের দাগটা কিন্তু আমাদের স্যার চেঞ্জ হতে পারে, সেজন্য আমরা অঙ্ক নই, গুরুত্ব দিব নিয়মের দিকে, ঠিক আছে। প্রথমটা স্যার, প্রথম ম্যাথটার মধ্যে আমরা একটু দেখি স্যার। দেখেন এগুলা কিন্তু স্যার, এই প্রশ্নটা আসে মূলত হচ্ছে স্যার আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে। কিসে আছে স্যার, অতি সংক্ষিপ্ত প্রশ্নতে এটা আমাদের স্যার চলে আসে। অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এগুলো আসে আমাদের পরীক্ষায়। কি বলছে স্যার দেখেন, 3x plus 1 divided by x plus 1 into x স্কয়ার, এখানে x কিউব হবে না স্যার, এখানে হবে x স্কয়ার প্লাস 3, এখানে হবে x স্কয়ার প্লাস 3, ঠিক আছে। এটাকে স্যার আমাদের আংশিক ভগ্নাংশ রূপে লিখতে বলছি। খেয়াল করি স্যার কিভাবে লিখবো আমরা, তাহলে আপনি সরাসরি লিখবেন 3x plus 1 divided by x plus 1 into x স্কয়ার প্লাস 3। স্যার এটা কয় নাম্বার নিয়মের মধ্যে পড়ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি আগে একটু আলাদা করে লিখেন। প্রথমে আছে x প্লাস 1, এই যে একটা হরকে আলাদা করে লিখলাম। তারপরটা কত আছে স্যার, x স্কয়ার প্লাস 3, এই যে স্যার আমি x স্কয়ার প্লাস 3 লিখে দিলাম, ঠিক আছে। এখন স্যার আমার ধ্রুবক পদ তো লিখতে হবে। তো ধ্রুবক পদ আমি স্যার এই যে a লিখলাম, আরেকটা ধ্রুবক পদ তো স্যার আমরা এখানে b লিখবো। কিন্তু শুধু b লিখলে কিন্তু স্যার আমারটা হবে না। কেন স্যার, নিচে একটা দ্বিঘাত বীজগাণিতিক রাশি আছে, দুই ঘাত বিশিষ্ট বীজগাণিতিক রাশি। তাহলে আমাকে উপরে কি করতে হবে, এক ঘাত বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি লিখতে হবে। সেজন্য আমি কি লিখবো স্যার, bx প্লাস c। এই তো হয়ে গেল। এটা যদি অতি সংক্ষিপ্ত আসে তাহলে জাস্ট আমাকে এইটুক লিখে দিলেই ইটস এনাফ। কথা বুঝতে পারছি? যদি অতি সংক্ষিপ্ত আমাদের প্রশ্নটা আসে, তারপর আমরা চলি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে। এইটা একটু খেয়াল করেন স্যার আপনারা, দুইটা কিন্তু সিমিলার, ডাকটা কিন্তু প্রায় একই, কিন্তু একটু ডিফারেন্স আছে। এক্স স্কোয়ার প্লাস 1 উপরে আছে, আর নিচে আছে স্যার কি এক্স প্লাস 1 হোল স্কোয়ার আছে, আবার কি আছে স্যার এক্স স্কোয়ার প্লাস 3। এটাকে আংশিক ভগ্নাংশ রূপে লিখতে বলছে। স্যার আপনি আসেন আমার সাথে, আপনি এখানে যত নিয়ম পড়ছে আপনি অঙ্ক দেখেই ভয় পাবেন না, আপনি জাস্ট লিখে যাবেন, আপনি নিয়ম মানবেন, অন্য কিছু মানার দরকার নাই। কি মানবেন, শুধুমাত্র আপনি নিয়ম মেনে চলবেন। স্যার প্রথমে হোল স্কয়ার আছে, আমি হোল স্কয়ার থাকলেই বলছিলাম দ্বিত্ব বোঝাবে, দুইবার লিখতে হবে। কিউব থাকলে তিনবার লিখতে হবে। যদি এখানে হোল স্কয়ার আছে x প্লাস 1 এর উপরে, তাহলে প্রথমটা লিখবো স্যার আমি x প্লাস 1, তারপরে দ্বিতীয়টাতে আমি লিখবো স্যার x প্লাস 1 হোল স্কয়ার, তৃতীয়টাতে আমি কি লিখবো, পরে বাকি কি আছে স্যার x স্কয়ার প্লাস 3। এই যে স্যার আমাদের x স্কয়ার প্লাস 3 লিখলাম। তো এখানে চলক a b, তারপরটা c লিখবো শুধুমাত্র। কিন্তু c লিখলে কি হবে স্যার, হবে না। কেন, এই যে দ্বিঘাত আছে, সেজন্য আমি লিখবো কি স্যার cx প্লাস d। এই যে স্যার যদি আমাদের এটা অতি সংক্ষিপ্ততে চলে আসে, এইটুক লিখলেই ইটস এনাফ। এরকমের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষা আসে। পারবো তো ইনশাল্লাহ, নাকি সমস্যা হবে? না পারার কি আছে বলেন তো ভাই, এত সহজ। আচ্ছা স্যার পরেরটা দেখেন, এটা আসতে পারে স্যার আমাদের সংক্ষিপ্ত কিংবা রচনামূলকের ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলো মূলত আমাদের আসে রচনামূলকের ক্ষেত্রে। সো চলেন এখন আমরা একটা রচনামূলক প্রশ্ন সলভ করি। একটা রচনামূলক প্রশ্ন আমরা সলভ করি। এখানে বলছে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার ইন্টু x মাইনাস 1। এখানে একটু মিস্টেক আছে, আমরা মিস্টেকটা একটু ঠিক করে দিই। এখানে আসলে ডাকটা হবে এরকম যে x মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই ইন্টু
এক্স মাইনাস টু। এটা হচ্ছে আমাদের, একটু কারেকশন করে দিলাম, সেটা কি, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু। এইটাকে আমাদের কি করতে হবে স্যার, আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হবে। স্যার আপনি প্রথমে এইভাবে লিখবেন দড়ি, খুব ভালো করে একটু মনোযোগ দেন, একটা অঙ্ক করলেই আপনি মোটামুটি আংশিক ভগ্নাংশ ভালো পেরে যাবেন। সো আমরা এরকম লিখবো দড়ি 3x² প্লাস 2x মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু। অভেদ চিহ্ন দিবেন এখানে, কিন্তু তিনটা সমান চিহ্ন দিতে হবে, তিনটা টার্ম দিতে হবে, যেটাকে আমরা অভেদ বলি। তো এখানে যেহেতু হোল স্কোয়ার আছে স্যার, এটা কি বোঝাচ্ছে, দ্বিত্ব দুইবার, তার মানে প্রথমবার লিখবো আমরা এক্স মাইনাস ওয়ান, তার পরের বার স্যার আমরা লিখবো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তার পরের বার আমরা কি লিখবো স্যার, এক্স মাইনাস টু। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের ধ্রুবক পদ দেওয়ার পালা, সরি এ বি সি দেওয়ার পালা। তাহলে এ দিলাম, বি দিলাম, তারপরে স্যার আমরা সি দিলাম, হয়ে গেছে। তো এইটাকে এখন আমি যদি স্যার, এটা দিলেন আপনি 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণকে স্যার আমি যদি এইখানে যে স্যার আমাদের হরটা আছে স্যার, এই যে এটা স্যার আমাদের হর না, বলেন তো, এই যে এটা স্যার কি স্যার আমাদের, এইটা হচ্ছে স্যার আমাদের হর, সেই হর দ্বারা আমরা 1 নংকে গুণ করব। তো এই লাইনটাই এখানে আপনি লিখে দেন যে 1 নংকে x মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু দ্বারা গুণ করে পাই। গুণ করে পাই কি পাওয়া যায়, তো দেখেন, আমরা যদি এটা দ্বারা গুণ করি তাহলে কি হয়, আমি গুণ করে দেখাচ্ছি, টোটাল লাইনটাই দেখাচ্ছি, তো দেখেন, বা 3x² প্লাস 2x মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু, সবার সাথে গুণ করতে হবে, মানে আপনি এটার সাথেও, এই টোটাল এই প্রথমটা বাম পাশের সাথেও, মানে প্রত্যেকটা আলাদা আলাদা পার্টের সাথে আপনি গুণ করবেন, প্রত্যেকটা আলাদা আলাদা পার্টের সাথে হরটা গুণ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কাজ, এখানে যে হরটায় থাকবো সেটা দ্বারা গুণ করে দেবেন। তাহলে আমি কি দ্বারা গুণ করতেছি স্যার, গুণ করেন এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু, তারপর আবার অবেদ চিহ্ন দিলাম, অবেদ, তারপরে এই ভগ্নাংশ লিখি এ বাই এক্স মাইনাস ওয়ান, এটার সাথে আমি কি গুণ করতেছি স্যার, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু, তার সাথে আবার পরে কি ভগ্নাংশটা আছে, ভি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু কি দ্বারা গুণ করতেছি, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এটার সাথে আমি গুণ করতেছি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু। ঠিক আছে, এইভাবে গুণটা করবেন আপনারা। গুণ করার পরে স্যার কাটাকাটি করা যায়, এখানে একটু চিন্তা করেন আপনারা, যেমন দেখেন এখানে এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এক্স মাইনাস টু হোল স্কোয়ার কেটে দিলাম, এক্স মাইনাস টু কেটে দিলাম। তো বাম পাশে যদি সবকিছুই কেটে দেন, শুধু থাকতেছে স্যার আপনার 3x² প্লাস 2x মাইনাস ওয়ান, তারপর আবার অবেদ, এইখানে এক্স মাইনাস ওয়ান আছে আর এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, যদি কাটাকাটি করেন উপরে একটা কি থাকবে স্যার, এক্স মাইনাস ওয়ান থাকবে এবং এক্স মাইনাস টু থাকবে। ওকে, তারপরে স্যার এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এক্স মাইনাস টু হোল স্কোয়ার কাটা, তাহলে শুধু থাকে স্যার বি ইন্টু এক্স মাইনাস টু। সিমিলারলি আমরা যদি এখানে একটু কাটাকাটি করি স্যার, এক্স মাইনাস টু আপনি কেটে দিলেন, এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস টু কাটা, তাহলে শুধু থাকে স্যার সি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটাকে আপনি সাথে সাথে 2 নম্বর সমীকরণ দিয়ে দিবেন, সাথে সাথে আপনি কয় নম্বর সমীকরণ দিবেন স্যার, 2 নম্বর সমীকরণ দিয়ে দিবেন। আচ্ছা, তো এইটুকু আশা করি আপনাদের ক্লিয়ার। পরবর্তীতে স্যার এখানে অনেক নিয়মে করা যায়, আমি সহজ নিয়মটাই বলি। আপনারা যে কাজটা করবেন, এখানে এক্স এর মান বসাবেন, তাহলেই এ বি সি ডি এগুলোর মান পাওয়া যাবে। এখন এক্স এর মান আমরা স্যার কোথায় পাবো, এক্স এর মান তার হরগুলা থেকে আপনি বের করবেন, কথা বুঝতে পারছেন। যেমন এখানে কি আছে স্যার, এক্স মাইনাস ওয়ান আছে, আপনি চিন্তা করবেন এই হরটা সমান 0 ধরবেন, তাহলে এখানে যে এক্স মাইনাস ওয়ানটা আমার আছে, আমি এটা সমান সমান 0 যদি ধরি,
তাহলে স্যার আমার এখানে এক সমান দেখেন কি আসে, একটা মান আসছে কিন্তু দেখেন স্যার আপনি কত আসছে স্যার 1। আমি যদি এখানে যে হরটা আছে এই যে x-1 এটার সমান যদি শূন্য ধরি তাহলে x এর মান কত আসবে স্যার 1 আসবে। এই 1 মানটাই আপনি কি করবেন এই 3 নম্বরে বা সরি 2 নম্বরে বসাই দিবেন। তাহলে এটা লিখেন x ইজ ইকুয়াল টু 1 2 নং এ বসাই। তাহলে আপনি স্যার একটু বসাই দেন, x এর মান কত বসাচ্ছেন 1 বসাই দিবেন। সো দেখেন আমি এটা মুছে ফেলতেছি। আমি স্যার এখানে যদি মানটা লিখি বা মানটা বসাই তাহলে কি হয়, এখানে ছিল 3x² প্লাস 2x, ঠিক আছে। x এর মান 1 আপনি বসায় যান, লাইনটা উপর লিখতেছি দেখেন x এর মান 1 বসালে কি হবে 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 মাইনাস 1, ঠিক আছে, সমান সমান এখানে দিতে পারেন যেহেতু মান বসাচ্ছেন। তারপরে স্যার এখানে দেখেন a ইন্টু 1 মাইনাস 1 আর এখানে হয় কত স্যার 1 মাইনাস 2 প্লাস b ইন্টু 1 মাইনাস 2 প্লাস c ইন্টু 1 মাইনাস 1 হোল স্কোয়ার। হিসাব যদি করে এখানে 3 হয় এখানে 2 হয় এখানে -1 সমান সমান 1 থেকে 1 বাদ দিলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে 0-র সাথে যদি সবটি গুণ করেন এই টোটালটা কত হয়ে যাবে স্যার 0। এই টোটালটা কত হয়ে যাবে স্যার 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে এই সবটি গুণ করে আমি কত পাইলাম 0, তারপরে লিখলাম প্লাস b, ঠিক আছে। এখানে যদি বিয়োগ করেন তাহলে দেখেন এখানে -1 থাকে, -1 এর সাথে যদি b গুণ করেন, আচ্ছা আগে লিখলাম -1 তারপরে c ইন্টু কত থাকে স্যার 0, একটু হিসাব করে দেখেন আপনি এখানে স্যার 3 2 5 5 থেকে 1 বাদ দেন 4 থাকবে সমান সমান শুধুমাত্র থাকে মাইনাসের v। সো আপনি লিখেন v ইজ ইকুয়াল টু -4। স্যার b এর কিন্তু মান আপনি পেয়ে গেছেন, b এর মানটা কি করছেন আপনি পেয়ে গেছেন, একটা মান কিন্তু আপনি অলরেডি বের করে ফেলছেন। এখন আপনি যদি x এর মান 2 বসান আরেকটা মান চলে আসবে। এখন স্যার x এর মান আপনি 2 কোথা থেকে পাই, ওই যে হর থেকে x-2 যে এখানে ছিল এই x-2 সমান যে 0 ছিল এখান থেকে আপনি যদি বসায় দেন তাহলে আপনি অন্য একটা মান আপনি কিন্তু পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে স্যার আমি এটা ছাড়াও অন্যভাবে মান কিন্তু বের করতে পারি এবং সেই নিয়মটা আমার জানা দরকার। এইভাবে আমি বের করতে পারবো কিন্তু সবসময় আমার এই নিয়মটা কার্যকর হবে না। যেমন এই যেখানে স্কোয়ার আছে x-1 হোল স্কোয়ার, এখন আমি এটা সমান 0 0 বসাইলে আমার কিন্তু মান আসবে না, কথা বুঝতে পারছেন। সেই ক্ষেত্রে আমি কিভাবে মান বের করবো সেটা একটু দেখেন আপনারা ভালো করে। তো এখানে আমরা একটা মান অলরেডি পেয়ে গেছি, কি পেয়ে গেছি স্যার v সমান সমান -4 পাইছি, একটা মান আপনি মনে রাখেন। আচ্ছা তারপরে 2 নম্বর সমীকরণ হতেছে 2 নং হতে, আবার এই কথাটা লিখেন যে 2 নং হতে সমীকরণটা কি ছিল স্যার আমাদের 3x² প্লাস 2x 3x² প্লাস 2x মাইনাস 1 অবেথ এখানে গুণ করেন স্যার সবগুলা, তাহলে কি হবে a ইন্টু x যদি গুণ করেন তাহলে x² মাইনাস 2x মাইনাস এর x প্লাস এর 2, আর এইখানে যদি গুণ করে দিই আমরা b এর সাথে এটা গুণ করেন তাহলে কি হবে bx মাইনাস এর 2b, তারপরে স্যার c ইন্টু এখানে সূত্র পড়তেছে তাই না a মাইনাস b হোল স্কয়ার, সরাসরি আপনার সূত্রটা লিখে দিবেন। আমি সরাসরি লিখে দিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হিসাব করেন এটা চলে আসবে আপনাদের। তাহলে স্যার এখানে 3x² প্লাস 2x মাইনাস 1 অবেথ গুণ করে দিই একবারে দেখেন ax² হবে, এখানে x কয়টা হয় 3টা, তাহলে -3ax একসাথে লিখে দিলাম প্লাস 2a। ওকে x কয়টা হয় স্যার এই যে 2টা আর একটা 3টা, তাহলে 3x এর সাথে যদি গুণ করেন কি হবে 3x হবে, তারপরে যা ছিল তাই bx ছিল এখানে -2b ছিল প্লাস এখানে যদি গুণ করেন cx² মাইনাস 2cx প্লাস এর c। এখন স্যার মূল আলোচনা দেখেন, এইখানে একটু মাথা খাটাইতে হবে আমাদের। এখন আমরা সমতাকৃতকরণ করব।
ঠিক আছে, লিখবেন যে উভয় পক্ষে এক্স স্কয়ার এক্স এবং ধ্রুবক পদের সহগ সমতাকৃত করে পাই। লাইনটা ভালো করে খেয়াল করেন, কি লিখলাম? উভয় পক্ষে এক্স স্কয়ার এক্স এবং ধ্রুবক পদ যেগুলো আছে এদের সহগ সমতাকৃতকরণ করে পাই, আমরা সহগ সমতাকৃত করে পাই। এখন বিষয়টা হচ্ছে স্যার, সহগ সমতাকৃত মানে কি? মানে হচ্ছে বাম পাশে এক্স স্কয়ারের যা সহগ আছে, ডান পাশে এক্স স্কয়ারের যা সহগ আছে তা সমান স্যার। ডান পাশে এক্স এর যে সহগ আছে, বাম পাশে এক্স এর যে সহগ আছে, এগুলো সমান। ধ্রুবক পদ সমান, এইটাই, আর কিছু না। সমতাকৃত মানে কি? বাম পাশে সমান ডান পাশ, বাম পাশ সমান ডান পাশ, বাম পাশ সমান ডান পাশ, আর কিছু না। সেইখানে দেখেন বাম পাশে এক্স স্কয়ারের সহগটা কত আছে স্যার? 3 আছে। আমি লিখলাম 3 সমান সমান। এখন আমি ডান পাশে দেখবো এক্স স্কয়ারের সহগ কি আছে। এখানে দেখেন এক্স স্কয়ারের সহগ এ আছে, তাহলে এই যে আমি এ লিখলাম। আর এইখানে আরো কিছু আছে স্যার, আরো কিছু, এই দেখেন আরেকটা এক্স স্কয়ার আছে এবং যার সহগ হচ্ছে স্যার সি। তার আগে প্লাস চিহ্ন আছে, এই যে স্যার আমি প্লাস দিয়ে লিখলাম সি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আবার এখন আমি এক্স এর সহগগুলো নিয়ে একটু চিন্তা করি। এক্স এরটা নিয়ে, হ্যাঁ আমরা এক্স এরটা নিয়ে যদি চিন্তা করি তাহলে দেখেন কি আসে। বা আপনি ধ্রুবক পদ নিয়েও চিন্তা করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যা মন চাই সেটা নিয়ে চিন্তা করতে পারেন। আমি ধ্রুবক পদ নিয়ে চিন্তা করি, এক্স এরটা চিন্তা করলে আমার একটু বড় হয়ে যাচ্ছে, আমি ধ্রুবক পদটা নিয়ে চিন্তা করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা মান বের করলেই হয়েছে, দুইভাবে মান বের হবে। ঠিক আছে, আমি ধ্রুবক পদটা নিয়ে চিন্তা করি। এই পাশে ধ্রুবক পদ কত আছে স্যার? -1 আছে। আমি এই যে স্যার -1 লিখলাম। ঠিক আছে, ডান পাশে কি আছে স্যার একটু দেখি। দেখেন ডান পাশে ধ্রুবক পদ, এটা কিন্তু স্যার একটা ধ্রুবক পদ। ঠিক আছে, এখানে কিন্তু কি নাই স্যার? কোনো চলক আমাদের নাই, শুধু 2a। এখানে আরো ধ্রুবক পদ আছে, দেখেন এটা হচ্ছে -2b। এই যে স্যার -2b আমরা লিখলাম, আরেকটা ধ্রুবক পদ পেয়ে গেলাম। আরো আছে স্যার, হ্যাঁ আরেকটা আছে, শুধুমাত্র সি। এই যে স্যার শুধুমাত্র সি লিখলাম। তারপর কি স্যার? -1 সমান সমান 2a স্যার, -2 ইন্টু বির মান দেখেন আপনি অলরেডি আগেই লিখে রাখছেন, কত স্যার? -4। এই যে স্যার -4 প্লাস সি। সো আলটিমেটলি এখানে থাকতেছে -1 সমান 2a প্লাস 8 প্লাস সি। সো আলটিমেটলি আমরা এইভাবে লিখতে পারি 2a প্লাস সি সমান হচ্ছে -1 -8 সমান 2a প্লাস সি সমান হচ্ছে -9। এটাকে যদি আপনি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসেন, মাইনাস হয়ে যাবে না? তাহলে -1 আছে আর আগে হচ্ছে -8, মিলে কত হয়? -9। এই দুইটা সমীকরণ, এই যে একটা সমীকরণ পাইছেন আর এই যে একটা সমীকরণ, এটার মধ্যে একটু ক্যালকুলেশন করেন তাহলেই তো হয়। দেখেন আমি করি, তাহলে আমি এভাবে লিখতেছি আর কি। হ্যাঁ, বাম পাশে এটা লিখলাম -9 সমান হচ্ছে 2a প্লাস এর সি, বিয়োগ করব আমরা। ঠিক আছে, আমরা যদি বিয়োগ করে দিই তাহলে এটা হয়ে যাবে কি স্যার? প্লাস হয়ে গেল। এটা কি হয়ে গেল স্যার? মাইনাস। এটাও কি হয়ে যাবে স্যার? মাইনাস। আপনারা জানেন বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন ঘটে। এখানে যত মাইনাস ছিল সেখানে প্লাস হয়ে গেছে, এখানে যত প্লাস ছিল সেখানে মাইনাস, এখানে প্লাস ছিল সেখানে মাইনাস। তাহলে দেখেন 9 আর 3, এটা কিন্তু এখন মাইনাসের আর নাই, কিসের হয়ে গেছে স্যার? প্লাস হয়ে গেছে। তাহলে 9 3 কত হবে স্যার? 12। তারপরে স্যার সি আর সি কিন্তু কাটা, এটা প্লাস আছে এটা মাইনাসের, সি কাটা, আর এখানে কত থাকে স্যার? মাইনাসের একটা এ থাকে। দ্যাট মিনস আমরা এ সমান পাই হচ্ছে -12। আমরা এর সমান কত পেয়ে গেলাম স্যার? -12। ঠিক আছে, আমরা এর সমান কত পাইলাম? -12। এই যে এর সমান আমরা পাইলাম -12। ওকে, এখন স্যার আপনি এ এর মান যদি জাস্ট এইখানে বসান কিংবা অন্য যে কোনো জায়গায় বসাইলে আপনি কিন্তু স্যার সির মান অলরেডি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি সির মান কি করতে পারবেন? পেয়ে যেতে পারবেন, আপনি যেখানেই বসান না কেন, এই প্রথমটাতে অথবা এইটাতে। দেখেন আমরা এখানে বসাই দেই। আমার একটা সমীকরণ প্রথমটা কি ছিল স্যার? 3 সমান a প্লাস সি ছিল। তাহলে আমি এখানে লিখি a প্লাস সি সমান হচ্ছে স্যার আমাদের 3। এর মান কত স্যার বলেন তো? -12 প্লাস সি সমান হচ্ছে 3।
তাহলে সি সমান হচ্ছে 12 প্লাস 3 সমান হচ্ছে কত স্যার? 15। তাহলে এই যে দেখেন সির একটা মান পেয়ে গেলাম। তাহলে এইখানে আমরা যে ধ্রুবক পদগুলো ব্যবহার করেছিলাম এ বি সি, এই সবগুলোর মানটাই কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন ওই যে স্যার আমাদের 1 নং সমীকরণটা ছিল, 1 নং সমীকরণ কোনটা ছিল আমরা দেখি স্যার। 1 নং এর মধ্যে বসাই দিলেই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার সেই আংশিক ভগ্নাংশটি। ঠিক আছে, তাহলে আপনি এখানে লিখবেন যে 1 নং এ এ বি সি এর মান বসিয়ে। তাহলে 1 নং সমীকরণটা আমাদের কি ছিল বলেন তো? 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ডিভাইড বাই x মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু, এটা কিন্তু মাইনাস ছিল আর এটা বলছিলাম আগে, অবেত এখানে a ছিল, এখানে a বাই d বাই দিয়েছিলাম, আমরা লিখলাম x মাইনাস 1 প্লাস এখানে লিখছিলাম b বাই x মাইনাস 2 হোল স্কয়ার লিখছিলাম। ঠিক আছে, প্লাস c বাই x মাইনাস 2 আমি এরকম লিখছিলাম, বুঝতে পারছি? আচ্ছা, যেহেতু এরকম লিখছেন, এখন এই যে এটি কিন্তু ছিল আমাদের কয় নম্বর সমীকরণ স্যার? 1 নম্বর। এখন জাস্ট খালি মানটা বসাই দেন, এর জায়গায় এর মান কত স্যার? মাইনাসের 12। তাহলে মাইনাস 12 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস বির মান কত স্যার? মাইনাসের 4। আর এখানে কত থাকে? নিচে থাকে এক্স মাইনাস 2 হোল স্কয়ার প্লাস সির মান কত স্যার আমাদের বলেন তো? 15। তাহলে এই যে স্যার 15 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এখন দেখেন এই প্লাস আর মাইনাস যদি গুণ করে দেন কি আসবে স্যার? প্লাসে মাইনাসে কি হয় স্যার? মাইনাস বলেন না? তাহলে প্লাসে মাইনাসে আমি একসাথে লিখে দিচ্ছি মাইনাস। এখানে ছিল কত? 4। আচ্ছা, এই তো হয়ে গেল স্যার। এই যে এটাই তাহলে হচ্ছে স্যার আমাদের আংশিক ভগ্নাংশের প্রকাশ। তারপর আপনি নিচে লিখে দিবেন এটি হচ্ছে আংশিক ভগ্নাংশের প্রকাশ। যেহেতু আপনাকে প্রকাশ করবো বলছে, এটি লিখে দিবেন যে এটি হলো আংশিক ভগ্নাংশে ঠিক আছে, এটি হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের প্রকাশ। দিস এনাফ, আর কিছু লাগবে না। পারা যাবে তো নাকি? আমি মনে করি না পারার এখানে কিচ্ছু নাই, শুধুমাত্র একটু সুস্থ মস্তিষ্কে একটু মনোযোগ দিবেন, আংশিক ভগ্নাংশ পানিপাত হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। বলছিলাম একটা ক্লাসেই আপনি আংশিক ভগ্নাংশের বস হয়ে যাবেন। তো সেই ক্লাসটা কিন্তু আমরা করতেছি, একটু মনোযোগ দেওয়ার ব্যাপার। যদি আমরা দিই তাহলে ম্যাথমেটিক্স 2তে ভালো করবো, না হলে এই যে ম্যাথমেটিক্স 2টা এই ম্যাথমেটিক্স 2টা হচ্ছে মূলত বেসিক গড়ার একটা বিষয়। আপনি ম্যাথমেটিক্স 2টা যদি ভালো করে না পারেন, এখানে যে ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন আছে, এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যদি না পারেন ভালো করে, আপনাকে সারা জীবন পস্তাতে হবে। আপনি যখন বেসি করতে যাবেন তখন দেখেন প্রায় এই ডিফারেন্সিয়েশনের আসতেছে, ইন্টিগ্রেশন আসতেছে, তখন কি করবেন আপনি? তো এখন থেকে এই সেকেন্ড সেমিস্টারে যাতে আপনি এই বিষয়টা একদম ক্লিয়ারিফাই টোটালি পরিষ্কার করে ফেলবেন বেসিক সহকারে, যে কোনো ডিফারেন্সিয়েশন, যে কোনো ইন্টিগ্রেশন করার মতো যে এবিলিটি, সেটা কিন্তু আপনার থাকতে হবে। তাহলে আপনি উপরে লেভেলে ভালো কিছু করতে পারেন, ভালো মানের একজন ইঞ্জিনিয়ার হতে পারবেন। ঠিক আছে, তো চলেন আমরা তার পরবর্তী ম্যাথটা একটু দেখি আমরা। এই তো স্যার আমাদের আরেকটা ম্যাথ চলে আসছে, যে ম্যাথটা আগের নিয়মের মতো। ঠিক আছে, যে ম্যাথটা কি স্যার? একদম আগের নিয়মের মতো। এটা আমি কিভাবে কি করব স্যার? দেখেন, এই হচ্ছে তো স্যার আমার ভগ্নাংশ, তাই না? সো আমি এখানে লিখবো যে ধরি 6x minus 3 divided by x plus 1 whole square x minus 2 with a divided by x plus 1। যেহেতু এখানে হোল স্কয়ার আছে, তার মানে এটা আগে আপনাদের বলছিলাম যে এটা দ্বিত্ব বোঝাবে, মানে এটা আমরা দুইবার লিখবো, পুনরাবৃত্তি হবে। আর তারপরটা হচ্ছে x minus 2, লিখলাম x minus 2 বাইস। এই ধরনের ম্যাথ আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে।
এই যে স্যার আমরা 1 নম্বর সমীকরণ গঠন করে ফেলছি, তারপর আমরা 1 নং সমীকরণকে হর দ্বারা গুণ করে ফেলবো। ঠিক আছে, তাহলে এই কথাটা এখানে লিখেন যে 1 নংকে হর দ্বারা গুণ করে হর কোনটা স্যার? এই যে আমাদের হর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু, এই হরটা দ্বারা সম্পূর্ণ ভগ্নাংশকে গুণ করবেন। যদি গুণ করবেন, আগে দেখছিলেন গুণ করলে কিন্তু জাস্ট উপরেরটা থাকে, লব থাকে। গুণ যখন করবেন তখন এই দুটোই কাটা যাবে, শুধু সিক্স এক্স মাইনাস থ্রি থাকবে বাম পাশে। তাহলে আমি একসাথে লিখতেছি, হ্যাঁ আপনারা চাইলে ওইভাবে করেও দেখতে পারেন। সিক্স এক্স মাইনাস থ্রি, তারপরে অবেদ ইন্টু এক্স প্লাস ওয়ান কাটা, দুইটা ছিল যেহেতু তাহলে একটা কেটে যাবে, আর একটা এক্স প্লাস ওয়ান থাকবে, আর একটা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু থাকবে। তাহলে আমি দেখেন লিখতেছি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, তারপরে প্লাস বি ইন্টু দেখেন এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার কেটে যাবে, এক্স প্লাস ওয়ান টোটালি ভ্যানিশ হয়ে যাবে, শুধু থাকবে কত স্যার? এক্স মাইনাস টু। তাহলে স্যার আমি যে এখানে শুধু এক্স মাইনাস টু লিখতেছি, আর আমার থাকবে স্যার সি ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। স্যার এটা লিখবো আমি 2 নম্বর সমীকরণ। এখন 2 নং এ স্যার আমি এক্স এর মান কত বসাইতে পারি? আমি এক্স, এই যে হরটা যে আছে স্যার এক্স প্লাস ওয়ান, এটার সমান যদি শূন্য চিন্তা করি, এক্স এর মান কত আসে? মাইনাস ওয়ান আসে না স্যার? ওয়ানটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস ওয়ান চলে যাবে। সো মাইনাস ওয়ান যদি আমাদের আসে তাহলে কি হবে দেখেন স্যার, তাহলে আমি এখানে লিখবো যে এক্স সমান সমান মাইনাস ওয়ান, 2 নং এ বসাই। মাইনাস ওয়ান যদি বসান তাহলে সিক্স ইন্টু মাইনাস টু মাইনাস থ্রি অবেদ, তারপরে দেখেন সরি মাইনাস টু না তো মাইনাস ওয়ান, তাহলে সিক্স ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি অবেদ ইন্টু এই যে এখানে যে মাইনাস ওয়ান বসাই যে এক্স এর জায়গায়, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা গেলে এটা শূন্য হয়ে যাচ্ছে। এই শূন্যের সাথে টোটাল শূন্য যদি গুণ করে দেন, টোটালটাই কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আচ্ছা, এইখানে যদি মাইনাস ওয়ান বসান স্যার, বি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস সি ইন্টু জিরো। কিভাবে জিরো লিখলাম স্যার? এই যে মাইনাস ওয়ান এই যে প্লাস ওয়ান কাটা গেলে শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সি ইন্টু জিরো। সো এখানে আপনার আলটিমেটলি থাকবে মাইনাসের 6 আর মাইনাসের 3 মিলে মাইনাসের 9 অবেদ, এটাও জিরো এটাও জিরো, তাহলে শুধু কত থাকতেছে? মাইনাসের 3v। তাহলে মাইনাস 3 কে কেটে দিলে আপনার b সমান কত আসতেছে দেখেন তো? 3 আসতেছে না বলেন তো? তাহলে আপনি অলরেডি v এর একটা মান পেয়ে গেছেন। কত পাইছেন স্যার? 3 পেয়ে গেছেন। ঠিক আছে, b এর কি পেয়ে গেছেন? একটা মান আপনি কিন্তু পেয়ে গেছেন। কথা বুঝতে পারছেন? b এর কিন্তু আমরা অলরেডি একটা মান পেয়ে গেলাম। এই যে এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মিলে মাইনাস থ্রি হইলো, তারপর আমরা এই মাইনাস থ্রি আর মাইনাস নাইন যদি কেটে দিই তাহলে কিন্তু স্যার আমাদের b এর মান 3 চলে আসে। আচ্ছা, আবার স্যার এখন আবার পরেরটা কাজ করি। আমরা আবার লিখবো দেখেন, আমরা এই স্কোয়ারটা সমান জিরোতে বসানো যাবে না, এটা বসালে কোনো মান আমাদের আসবে না। আসলে সেটা ভুল হইতে পারে। যেটা একঘাত আছে এইগুলা সমান জিরো ধরে আপনি মানটা বসাই দেবেন। এখন দেখেন আর এটা কি আছে স্যার? এক্স মাইনাস টু। তাহলে এটা সমান যদি আমি জিরো চিন্তা করি, এক্স এর মান কত আসবে স্যার? আমার টু আসবে। এখন আমি টু বসাবো, তাহলে এক্স সমান সমান টু, 2 নং এ বসাই। এক্স সমান সমান টু, 2 নং এ আমরা বসাই স্যার। 2 নং এ যদি বসান তাহলে সিক্স ইন্টু টু মাইনাসের থ্রি সমান সমান দিলাম যেহেতু মান বসাচ্ছি। আচ্ছা, এই যে এক্স এর মান টু বসাচ্ছি, তাহলে সিক্স ইন্টু টু মাইনাস থ্রি। এইখানে দেখেন আমি যদি টু বসাই তাহলে এই যে টু, এই যে এখানে টু বসাই যদি এই যে তাহলে প্লাসের টু মাইনাস টু কাটা গেলে এখানে এইটা জিরো হয়ে যাবে। এই জিরোর সাথে আপনি যাই গুণ করবেন এই টোটালটা কি হয়ে যাবে স্যার? জিরো হয়ে যাবে। তাহলে এ ইন্টু জিরো। কথা বুঝতে পারছেন? আমি যে এখানে টু বসাইছি তাহলে এই টু আর এই টু কি হয়ে যাবে? কাটা যাবে না, এটা তো প্লাসের এটা মাইনাসের, তাহলে কাটা গেলে এখানে জিরো হয়ে যাচ্ছে। তাহলে এই জিরোর সাথে যদি সবটা গুণ করেন এই টোটালটা কি হবে স্যার? শূন্য হয়ে যাবে। এই কারণে আমি লিখছি আই ইন্টু জিরো প্লাস বি ইন্টু, এখানে তো স্যার জিরো হয়, টু থেকে টু বাদ দিলেন, প্লাস সি ইন্টু দেখেন তো স্যার টু প্লাস ওয়ান, দ্যাট মিনস এখানে কত হয়ে যাচ্ছে? আচ্ছা আমি ভেঙেই লিখি, এখানে হয় স্যার 6 দুগুণে 12 বিয়োগ 3 সমান সমান এই টোটালটাই তো জিরো, তাহলে সি ইন্টু এখানে হয় কত? 9। 3 থাকে 3 প্লাস স্কয়ার করলে 9 হয়।
তাহলে এখানেও 9 ইজ ইকুয়াল টু সি ইন্টু 9, 9 9 কেটে দিলেন, তাহলে সি সমান হচ্ছে 1। দেখেন স্যার আমরা আরেকটা মান পেয়ে গেলাম, সি সমান 1। এখন আমাদের একটাই মানের দরকার, সেটা কত স্যার? সেটা হচ্ছে এর মানের দরকার। তাহলে এখন আমরা দেখেন এত কিছু করলাম, মান বসালাম, তারপরে এর মান চলে আসলো না কেন? এই যেখানে স্কোয়ার আছে, তো যখনই স্কোয়ার থাকে তখন ওই যে আমরা দ্বিতীয় একটা নিয়ম দেখাইছিলাম না, কিভাবে সমতাকরণ করতে হয়, সেই কাজটা আপনাকে করতে হবে। সেই জন্য আপনি এইটাকে একটু সরলীকরণ করতে হবে, 2 নং ইকুয়েশনটাকে। কথা বুঝতে পারছেন? একটু আপনাকে সরলীকরণ করতে হবে। তাহলে 2 নং হতে দেখেন 6x মাইনাস 3 সমান হচ্ছে a ইন্টু, যদি গুণ করে দেন এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এর এক্স মাইনাস এর 2 হবে, প্লাস bx মাইনাস এর 2b প্লাস c ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এর 1, এরকম আসে। আচ্ছা 6x, সরি এখানে তো অবেদ হবে, 6x মাইনাস 3 অবেদ এ এক্স স্কোয়ার মাইনাস এক্স, কারণ এখানে দুইটা থেকে একটা বিকল্প একটা থাকবে, তার সাথে গুণ করলে এক্স হয়, তারপর হচ্ছে মাইনাস 2a প্লাস bx মাইনাস 2b প্লাস cx স্কোয়ার প্লাস 2cx প্লাস c। এখন জাস্ট খালি সহগ সমতাকৃতকরণ করেন, সহগ সমতাকৃতকরণ করে পাই, সহগ সমতাকৃতকরণ করে ফেলেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা যদি স্যার একটু দেখি এক্স স্কোয়ারের সহগগুলা যদি চিন্তা করি, স্যার এই পাশে কি দেখেন তো এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ আছে? বাম পাশে এক যুক্ত আছে, ধ্রুবক পদ আছে, কিন্তু এক্স স্কোয়ার যুক্ত তো কোনো পদ নাই, নাই মানেই শূন্য, যেহেতু নাই তার মানে তার সহগটা কত স্যার? শূন্য। যদি কোনো পদ না থাকে সেক্ষেত্রে বুঝবেন তার সহগটা কত? শূন্য। যেহেতু বাম পাশে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নাই, তার মানে বুঝতে হবে তার সহগ হচ্ছে স্যার শূন্য। আর এই পাশে এক্স স্কোয়ারের সহগটা কত স্যার? এখানে দেখেন এ আছে, আরেকটা কি আছে স্যার? হ্যাঁ এই যে আরেকটা আছে স্যার, যেটা সহগটা হচ্ছে স্যার কত? সি। তাহলে যে প্লাস এর সি। এখন দেখেন স্যার শূন্য সমান সমান এর মানটা কত? আমরা সির মানটা কত পাইছি স্যার? 1। তাহলে এ প্লাস 1, দ্যাট মিনস এ সমান কত আসে স্যার? মাইনাস 1। এই যে হয়ে গেছে আমাদের। তাহলে দেখেন আমরা এ বি সি তিনটার মান আমরা পেয়ে গেলাম। এখন জাস্ট স্যার খালি এখানে বসাইলেই হয়ে যাবে। এখন জাস্ট খালি স্যার আপনি এখানে বসাই দিবেন, তাহলে এ বি সি এর মান বসাই পাই, মান বসাই দিই। কি ছিল আমাদের? 6x মাইনাস এর 3, আর নিচে ছিল স্যার আমাদের x প্লাস 1 হোল স্কোয়ার x মাইনাস 2 অবেদ, এর মান হচ্ছে স্যার কত? মাইনাস 1। তাহলে আমরা লিখলাম মাইনাস 1 ডিভাইড বাই x প্লাস 1। তারপরে বির মান কত পাইলাম স্যার আমরা? 3। তাহলে 3 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কোয়ার। সির মান কত পাইলাম স্যার আমরা? 1, সো 1 বাই x মাইনাস 2। তাহলে এটাই হচ্ছে স্যার আমাদের, এই যে লাইনটাই হচ্ছে স্যার আমাদের আংশিক ভগ্নাংশের প্রকাশ। তাহলে আমরা লিখব এটি হলো আংশিক ভগ্নাংশে প্রকাশ। এই তো স্যার, ক্লাসটা যদি মনোযোগ সহকারে করেন আশা করি আপনারা আংশিক ভগ্নাংশ নিয়ে কোনো প্রকার ঝামেলা সমস্যা হবে না। এবং এই ক্লাসটা রেকর্ডেড আকারে দেওয়ার একটাই কারণ, অনেকে আমরা অঙ্ক করি তো লাইভে যদি সেটা করি তাহলে দেখা যায় একটা জিনিস না বুঝলে সেটা শেষ হওয়ার পর আবার দেখতে হয়, বাট আপনি যদি এই রেকর্ডেড ক্লাসটা দেখেন তাহলে কিন্তু আপনি পোস্ট করে এটা থেকে নোট করতে পারবেন। তো এইটি হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। আমাদের আর মেইন উদ্দেশ্যটা হচ্ছে সবসময় যে ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে দেওয়া, যাতে ডিপ্লোমা শিক্ষার্থীরাও ভালো শিক্ষা গ্রহণ করে তারা কারিগরি শিক্ষার মাধ্যমে দেশকে উন্নত করতে পারে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।